বৃদ্ধ মহিলার নিথর দেহের পাশে একা বসে অঝরে কাঁদছিল সেই তরুণী। আর সেই সত্য উন্মোচিত হওয়ার পর অচেনা যুবকটি যে অসাধারণ সাহসী পদক্ষেপ নিয়েছিল তা দেখে মানবতা নিজেও চোখের জল ধরে রাখতে পারেনি। বন্ধুরা, এটি কলকাতা শহরের একটি সত্য ঘটনা, যেখানে অভিজিৎ সেই সকালে হরিঘাটের শ্মশানের বাইরে দাঁড়িয়েছিল। তার বয়স ছিল প্রায় ২৫ বছর এবং চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছিল। হাতে সাদা কাপড়ের একটি পুটলি ছিল, যাতে ছাই এবং অস্থি রাখা হওয়ার কথা ছিল। গত সন্ধ্যায় সে তার দাদির শেষকৃত্য এখানেই সম্পন্ন করেছিল এবং সারা রাত বাড়িতে নিস্তব্ধতা ছেয়েছিল। সকালে তার বাবা তাকে বলেছিল, বাবা, তুই গিয়ে অস্থিগুলো নিয়ে আয়, আমার শরীর ভালো নেই। এই কারণেই সে একা এখানে এসেছিল। যাই হোক বন্ধুরা, অভিজিৎ ধীরে ধীরে শ্মশানঘাটের ভেতরে প্রবেশ করল। সেখানে বসা পণ্ডিত তাকে দেখেই বুঝে গেলেন সে কি কাজে এসেছে। তিনি বেশি প্রশ্ন না করে কিছু জিনিস আনিয়ে নিলেন: দুধ, ফুল এবং একটি বস্তা। অভিজিৎ কাছের দোকান থেকে সব জিনিস নিয়ে এলো এবং তারপর ছোট একটি বিধি শুরু হলো। অভিজিৎ চুপচাপ দাঁড়িয়ে রইল যখন পণ্ডিত ছাই থেকে অস্থি আলাদা করছিলেন। প্রতিবার যখন সে ছাইয়ের দিকে তাকাচ্ছিল, তার দাদির হাসিমুখ মনে পড়ে যাচ্ছিল। সেই দাদি, যিনি ছোটবেলায় তাকে স্কুলে পৌঁছে দিতেন, অসুস্থ হলে তার মাথায় হাত রেখে ওষুধ খাইয়ে দিতেন এবং প্রতি উৎসবে তার জন্য বিশেষ খাবার রান্না করতেন। জীবনে প্রথমবারের মতো সে অনুভব করছিল যে বাড়ির একটি অংশ সত্যি সবসময়ের জন্য চলে গেছে। প্রায় আধা ঘন্টা পর সব কাজ শেষ হল। পণ্ডিত অস্থিগুলো বস্তায় ভরে অভিজিৎকে দিয়ে বললেন, এখন এগুলো বাড়ি নিয়ে যাও বাবা, পরে নদীতে বিসর্জন দিয়ে দিও। অভিজিৎ মাথা নাড়ল এবং বস্তা নিয়ে ধীরে ধীরে বাইরের দিকে হাঁটতে শুরু করল। শ্মশানঘাটের গেটের কাছে পৌঁছতেই সে ভাবল কোনো অটো পাওয়া গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। সে রাস্তার দিকে তাকাতে লাগল, কিন্তু তখনই তার নজর গেটের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ল। অ্যাম্বুলেন্সের কাছে একজন লোক এবং একটি মেয়ে জোরে জোরে তর্ক করছিল। অভিজিৎ কয়েক পা এগিয়ে গেল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বেশ চিন্তিত দেখাচ্ছিল এবং বারবার হাত নেড়ে কিছু বোঝাচ্ছিল। অন্যদিকে দাঁড়িয়ে থাকা মেয়েটি কাঁদছিল। তার বয়স খুব বেশি মনে হচ্ছিল না, হয়তো ২২-২৩ বছর। চেহারা ক্লান্ত ছিল এবং চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ড্রাইভার রাগে বলছিল, আমি আপনাকে এখানে নামিয়ে দিয়েছি, এখন আপনি লাশ নামান আর আমাকে যেতে দিন, আমার আরও কাজ আছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে একটু অপেক্ষা করুন, আমাকে সাহায্য করুন। অভিজিৎ এসব দেখে অবাক হল। সে ধীরে ধীরে তাদের কাছে গিয়ে বলল, কি হয়েছে ভাই? ড্রাইভার যেন সুযোগ পেয়েই অভিযোগ শুরু করল, আপনিই বোঝান এই মেয়েটিকে, হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে এসেছে এবং বলছে এদের শেষকৃত্য করতে হবে। কিন্তু ভেতরের লোকেরা বলছে যে কোনো আত্মীয় সাথে থাকতে হবে। এখন এর কোনো লোক নেই এবং সে আমাকে যেতেও দিচ্ছে না। অভিজিৎ অবাক হয়ে অ্যাম্বুলেন্সের পেছনেও উকি দিল। ভেতরে স্ট্রেচারে সত্যিই একজন বৃদ্ধ মহিলার লাশ রাখা ছিল। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর সে মেয়েটির দিকে তাকাল। আপনি কে? সে ধীরে জিজ্ঞেস করল। মেয়েটি চোখের জল মুছতে মুছতে বলল, আমার নাম মেঘনা এবং আমাকে ওনার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। ড্রাইভার মাঝখানি বলে উঠল, এ বলছিল যে এটি তার মা, কিন্তু এখানে এসে বলছে যে এর কেউ নেই। এখন আপনিই বলুন আমি কি করব? মেঘনা সাথে সাথেই বলল, আমি মিথ্যা বলছি না, শুধু আমার একটা বাধ্যবাধকতা আছে। অভিজিৎ বুঝতে পারছিল না ঘটনাটি কি। সে আবার জিজ্ঞেস করল, যদি ইনি আপনার মা হন, তবে ভেতরের লোকেরা কেন মানা করছে? মেঘনা নিচু স্বরে বলল, কারণ আমি এখানে একা, তারা বলছে কোনো আত্মীয় সাথে থাকা জরুরি। ড্রাইভার আবার রাগে বলল, ভাই সাহেব, আমাকে হাসপাতালে ফিরতে হবে, আপনারা কিছু একটা করুন এবং আমার গাড়ি খালি করান। অভিজিৎ কিছুক্ষণ ভাবতে লাগল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে এমন অসহায়ত্ব ছিল যে সে নজর সরাতে পারছিল না। তার নিজের দাদির কথা মনে পড়ে গেল। যদি কারোর কাছে সত্যিই কেউ না থাকে, তবে কি তার শেষকৃত্যও হবে না? সে নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনার কাছে টাকা আছে? মেঘনা সাথে সাথে তার ব্যাগ থেকে পার্স বের করে বলল, আমার কাছে ৩,০০০ টাকা আছে, যদি বেশি লাগে তবে আমি পরে দিয়ে দেব। অভিজিৎ মাথা নাড়ল, টাকার চিন্তা করবেন না। ড্রাইভার স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, ভাই জলদি করুন। অভিজিৎ তার ফোন বের করে ৩ বন্ধুকে কল করল। সে শুধু বলল, তাড়াতাড়ি হরিঘাট এসো, একটু সাহায্য চাই। প্রায় ২০ মিনিট পর তার বন্ধুরা সেখানে পৌঁছে গেল। অভিজিৎ তাদের সব কথা বুঝিয়ে বলল। তারা বেশি প্রশ্ন না করেই সাহায্য করতে রাজি হয়ে গেল। তারপর সবাই মিলে অ্যাম্বুলেন্সের দরজা খুলে স্ট্রেচার বাইরে বের করল। মেঘনা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চেহারায় এখনও ঘাবড়ানি ছিল, কিন্তু চোখে আশাও দেখা যাচ্ছিল। ড্রাইভার স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। এখন অভিজিৎ ও তার বন্ধুরা সেই বৃদ্ধ মহিলার মৃতদেহ নিয়ে শ্মশান ঘাটের ভেতরে যাচ্ছিল।
কিন্তু সেখানে কাজ করা দুজন কর্মচারী দূর থেকে তাদের খুঁটিয়ে দেখছিল। তাদের চেহারায় স্পষ্ট সন্দেহ দেখা যাচ্ছিল। অভিজিৎ খুব একটা গুরুত্ব দিল না এবং এগিয়ে যেতে লাগল। কিন্তু সেই কর্মচারীদের মধ্যে একজন লোক ধীরে ধীরে পাশে সরে গেল এবং পকেট থেকে মোবাইল বের করে কাউকে ফোন করতে লাগল। সে নিচু স্বরে কিছু বলছিল এবং বারবার অভিজিৎ ও মেঘনার দিকে তাকাচ্ছিল। অভিজিৎ তখন বিন্দুমাত্র বুঝতে পারেনি যে এই ফোন কলের কয়েক মিনিটের মধ্যেই এখানে পুলিশ আসতে চলেছে এবং সেই মুহূর্তটি তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যা সে কখনো কল্পনাও করেনি। যাই হোক বন্ধুরা, সে এবং তার বন্ধুরা স্ট্রেচার সামলে শ্মশানের ভেতরের দিকে এগোচ্ছিল। মেঘনা কিছুটা দূরত্ব রেখে তাদের পিছন পেছন আসছিল। তার চেহারায় ভয় ও ক্লান্তি দুই স্পষ্ট ছিল। মনে হচ্ছিল যেন কয়েক দিন ধরে সে ঠিকমতো ঘুমায়নি। শ্মশানের ভেতর হালকা রোদ ছড়িয়ে পড়েছিল। কিছুটা দূরে আরও দুটি চিতা জ্বলছিল এবং সেখানে কাজ করা লোকেরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। অভিজিৎ ও তার বন্ধুরা ধীরে ধীরে স্ট্রেচার মাটিতে রাখল। সেখানে থাকা একজন কর্মচারী কাছে এলো এবং গম্ভীর চোখে সবাইকে দেখতে লাগল। সে মেঘনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটি কার লাশ? মেঘনা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমার মায়ের। কর্মচারী সাথে সাথেই বলল, অন্য কোনো আত্মীয় নেই? মেঘনা মাথা নাড়ল, না, আমি একা। কর্মচারীর চেহারায় সামান্য সন্দেহ দেখা দিল, কিন্তু সে খুব একটা কিছু বলল না। সে হাত বাড়িয়ে মেঘনার কাছে কাগজ চাইল। মেঘনা তার ব্যাগ থেকে হাসপাতালের কাগজ বের করে দিল। কর্মচারী মনোযোগ দিয়ে কাগজগুলো পড়ল এবং তার সঙ্গীর দিকে তাকাল। দুজনের মধ্যে নিচু স্বরে কিছু কথাবার্তা হল। অভিজিতের মনে হল হয়তো তাদের কোনো আনুষ্ঠানিকতা পূর্ণ করতে হবে, তাই সে খুব একটা খেয়াল দিল না। কিছুক্ষণ পর কর্মচারী বলল, ঠিক আছে, যদি কাগজ ঠিক থাকে তবে শেষকৃত্য হতে পারে। এটি শুনে অভিজিতের স্বস্তি হল। সে তার বন্ধুদের বলল তাড়াতাড়ি কাঠ ও বাকি জিনিসের ব্যবস্থা করতে। তার দুই বন্ধু সেখানে কর্মরত লোকেদের সঙ্গে কাঠ ও ঘিয়ের ব্যবস্থা করতে লাগল। মেঘনা পাশেই দাঁড়িয়েছিল। তার নজর বারবার সেই বৃদ্ধ মহিলার চেহারার দিকে যাচ্ছিল। অভিজিৎ দেখল যে তার চোখ আবার ভিজে উঠেছে। সে ধীরে ধীরে তার কাছে গেল এবং বলল, ঘাবড়াবেন না, সব ঠিক হয়ে যাবে। মেঘনা হালকা মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। হয়তো তার কাছে বলার মতো কোনো শব্দই বাকি ছিল না। অভিজিৎ ভাবল, এই মেয়েটি সত্যিই খুব বিপদে আছে। সে মনে মনে ভাবছিল যে হয়তো কোনো বাধ্যবাধকতার কারণেই সে একা এত বড় কাজ করতে এসেছে। ঠিক এই সময় শ্মশানের গেটের দিক থেকে হঠাৎ একটি তীব্র আওয়াজ এলো। কোনো গাড়ির ব্রেক কষার শব্দ ছিল। সেখানে উপস্থিত কিছু লোক ফিরে তাকাতে লাগল। অভিজিৎ ঘুরে তাকাল এবং দেখল গেটের কাছে একটি পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যেই দুই পুলিশ কর্মকর্তা দ্রুত বেগে ভেতরে আসছিলেন। তাদের পেছনে সেই কর্মচারীটিও ছিল যে কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিল। অভিজিতের হৃৎস্পন্দন কিছুটা বেড়ে গেল। সে বুঝতে পারছিল না পুলিশ কেন এখানে এসেছে। পুলিশ কর্মকর্তারা সরাসরি সেই জায়গায় পৌঁছলেন যেখানে স্ট্রেচার রাখা ছিল। তারা চারদিকে নজর বোলালেন এবং কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, এই লাশের জন্য এখানে দায়িত্বশীল কে? কয়েক মুহূর্তের জন্য সেখানে নীরবতা ছেয়ে গেল। অভিজিৎ ইতস্তত করে বলল, স্যার, আমরা শুধু সাহায্য করছি। পুলিশ কর্মকর্তার নজর সাথে সাথেই মেঘনার ওপর পড়ল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? মেঘনা ঘাবড়ে গেল। সে ধীরে বলল, স্যার, ইনি আমার মা। পুলিশ কর্মকর্তা হাত বাড়িয়ে কাগজ চাইলেন। মেঘনা সাথে সাথে হাসপাতালের কাগজ তাদের দিয়ে দিল। কর্মকর্তা মনোযোগ দিয়ে সেগুলো পড়তে লাগলেন। কয়েক সেকেন্ড পর তিনি তার সঙ্গীর দিকে তাকালেন এবং নিচু স্বরে বললেন, ডেথ সার্টিফিকেট আছে, সব ঠিক মনে হচ্ছে। অভিজিতের মনে হল হয়তো এবার পুলিশ চলে যাবে। কিন্তু তখনই দ্বিতীয় কর্মকর্তা মেঘনাকে একটি সরাসরি প্রশ্ন করলেন, তোমার মায়ের নাম কি? মেঘনা চিন্তা না করেই উত্তর দিল, দুর্গা। এটি শোনা মাত্রই পুলিশ কর্মকর্তার সাথে সাথে কাগজের দিকে তাকালেন এবং তার ভ্রু কুঁচকে গেল। তিনি কাগজটি অভিজিতের সামনে ধরে বললেন, এখানে তো নাম সরস্বতী লেখা আছে। মেঘনা একদম চুপ হয়ে গেল। তার চেহারার লং ফ্যাকাশে হয়ে গেল। অভিজিৎ প্রথমবারের মতো কাগজের দিকে মনোযোগ দিয়ে তাকাল। সে বুঝতে পারছিল না নাম আলাদা কিভাবে হতে পারে। পুলিশ কর্মকর্তার কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়ে গিয়েছিল। তিনি বললেন, সত্যি করে বলো এই মহিলাকে। মেঘনার হাত কাঁপতে লাগল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। অভিজিৎ এখন অনুভব করতে শুরু করল যে ঘটনাটি হয়তো ততটা সহজ নয় যতটা সে ভাবছিল। পুলিশ কর্মকর্তা তার সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, গেট বন্ধ করে দাও, কেউ বাইরে যাবে না। এটি শোনামাত্র সেখানে উপস্থিত লোকেদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হল। শ্মশানঘাটের গেট বন্ধ করে দেওয়া হল। অভিজিতের হৃৎপিণ্ড জুড়ে ধরফর করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আমি তো শুধু সাহায্য করছিলাম,
আমি তো আমার দাদির অস্থি নিতে এসেছিলাম। পুলিশ কর্মকর্তা তার দিকে কড়া নজরে তাকিয়ে বললেন, সবার তদন্ত হবে, কেউ কোথাও যাবে না। এখন পুলিশের নজর পুরোপুরি মেঘনার উপর আটকে ছিল। কর্মকর্তা আবার জিজ্ঞেস করলেন, শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই মহিলাকে? মেঘনা এখন আর নিজেকে সামলাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে সেখানেই মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ সেখানে একদম নিস্তব্ধতা ছেয়ে রইল। অভিজিৎ ও তার বন্ধুরাও চুপচাপ দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারছিল না সামনে কি হতে চলেছে। অবশেষে মেঘনা কাঁপা গলায় বলল, স্যার, ইনি আমার মা নন। এটি শোনামাত্র সেখানে উপস্থিত প্রত্যেকে অবাক হয়ে গেল। অভিজিৎও স্তব্ধ হয়ে তার দিকে তাকাতে লাগল। পুলিশ কর্মকর্তার সাথে সাথেই বললেন, তবে ইনি কে? মেঘনা চোখের জল মুছল এবং খুব নিচু স্বরে বলল, ইনি একজন বৃদ্ধা মহিলা, যিনি আমাদের পাড়ায় ভিক্ষা করতেন। শ্মশানে দাঁড়িয়ে থাকা সব মানুষ একে অপরের মুখ চামাচাউই করতে লাগল। অভিজিতের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছিল, যদি ইনি তার মা না হন, তবে এই মেয়েটি একজন ভিখারিনীর লাশ নিয়ে এখানে কেন এসেছে? পুলিশ কর্মকর্তারাও এখন মন দিয়ে তার দিকে তাকাচ্ছিলেন। মেঘনার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে বলল, কারণ আমি ওনাকে কথা দিয়েছিলাম, এবং সেই কথা কি ছিল তা বলতে গিয়ে তার বলা হঠাৎ ধরে এলো। তার কান্না থামছিলই না। শ্মশানে দাঁড়িয়ে থাকা সবাই এখন চুপচাপ তার দিকে তাকাচ্ছিল। পুলিশ কর্মকর্তারাও কিছুক্ষণ কিছু বললেন না। অভিজিতের মনেও অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল যে এই মেয়েটির পেছনে নিশ্চয়ই কোনো গভীর গল্প লুকিয়ে আছে। মেঘনা ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করল এবং তারপর বলল, স্যার, এই মহিলা আমার পাড়ায় ভিক্ষা করতেন। ওনার নাম সরস্বতী। ছোটবেলা থেকেই আমি ওনাকে দেখে আসছি। তার গলা তখনও কাঁপছিল, কিন্তু এখন সে নিজের কথা বলার চেষ্টা করছিল। উনি সবসময় আমাদের গলির কোণে বসতেন। লোকে ওনাকে দাদি বলে ডাকত। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ওনার সাথে কথা বলতাম। মাঝে মাঝে আমি ওনাকে খাবার দিতাম এবং উনি আমাকে গল্প শোনাতেন। অভিজিৎ মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। মেঘনা আরও বলল, আমার বাড়ির লোকেরা ওনাকে খুব একটা পছন্দ করত না। তাদের মনে হতো উনি কেবল একজন ভিখারিনী। কিন্তু আমার সবসময় মনে হতো উনি খুব ভালো মানুষ। উনি আমাকে অনেকবার জীবন সম্পর্কে এমন সব কথা শিখিয়েছেন যা হয়তো অন্য কেউ শেখাতে পারত না। মেঘনার চোখে পুরনো দিনগুলোর ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলে যাচ্ছিল এবং সেখানে উপস্থিত প্রতিটি মানুষ শান্ত হয়ে তার কথা শুনছিল। সে বলল, কিছুদিন আগের কথা, আমি সকালে কাজে যাওয়ার জন্য বের হয়ে দেখলাম যে সরস্বতী দাদি গলির কোণে বসে আছেন। কিন্তু সেদিন ওনার অবস্থা খুব খারাপ ছিল। উনি ঠিকমতো বসতেও পারছিলেন না। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। উনি অনেক কষ্টে বললেন যে সম্ভবত ওনার শেষ সময় চলে এসেছে। এটি বলতে বলতে মেঘনা আবার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে চোখের জল মুছল এবং আগে বলল, আমি ওনাকে তখনই অটোতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা ওনাকে ভর্তি করে নিলেন। সেদিন থেকে আমি রোজ হাসপাতালে যেতে শুরু করলাম। বাড়ির লোকেদের আমি বললাম যে আমি চাকরিতে যাচ্ছি, কিন্তু সত্যিটা ছিল এই যে আমি সারা দিন হাসপাতালে ওনার পাশে বসে থাকতাম। অভিজিৎ এটি শুনে অবাক হচ্ছিল। সে কল্পনাও করতে পারেনি যে কোনো মেয়ে একজন ভিখারিনীর জন্য এত কিছু করতে পারে। মেঘনা বলছিল, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি রোজ ওনার কাছে যেতাম। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওনার অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। তারপর একদিন ডাক্তার আমাকে আলাদা ডেকে নিয়ে বললেন যে আর বেশি আশা নেই। শ্মশানে নীরবতা আরও গভীর হল। মেঘনার গলা নিচু হয়ে গিয়েছিল, কিন্তু তার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল। সেদিন রাতে যখন আমি ওনার পাশে বসেছিলাম, তখন উনি আমার হাত ধরলেন এবং বললেন যে মা, আমার মরার পর কেউ নেই। আমার খুব ভয় লাগে যে আমার লাশকে কেউ লাওয়ারিশ মনে করে না জানি ফেলে দেয়। যদি সম্ভব হয় তবে আমার শেষকৃত্য করিয়ে দিও। মেঘনার চোখ দিয়ে আবার জল ঝরতে লাগল। আমি তখনই ওনাকে কথা দিয়েছিলাম যে আমি এমন হতে দেব না। অভিজিতের মনে অদ্ভুত এক আবেগ সৃষ্টি হতে লাগল। সে প্রথমবারের মতো অনুভব করল যে এই মেয়েটি সত্যি কতটা ভিন্ন চিন্তা রাখে। মেঘনা আগে জানালো, পরের দিনই ওনার মৃত্যু হল। হাসপাতাল কর্তৃপক্ষ বলল যে যদি কোনো আত্মীয় না থাকে তবে লাশ পৌরসভা নিয়ে যাবে। আমার তখন ওনার মুখের কথা মনে পড়ে গেল, যখন উনি আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমিই ওনার শেষকৃত্য করব। পুলিশ কর্মকর্তারা মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি হাসপাতাল কর্তৃপক্ষকে সত্যিটা বললে না কেন?
মেঘনা নিচু স্বরে বলল, স্যার, যদি আমি সত্যি বলে দিতাম তবে হয়তো আমাকে লাশ নিতেই দিত না, তাই আমি মিথ্যা বলেছি যে উনি আমার মা। আমি শুধু ওনার কথা রাখতে চেয়েছিলাম। এখন শ্মশানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখ ভিজে গিয়েছিল। অভিজিৎ চুপচাপ দাঁড়িয়েছিল। সে এখন বুঝতে পারছিল মেঘনার নিরুপায় হওয়ার কারণ কী ছিল। পুলিশ কর্মকর্তারাও কিছুক্ষণ চুপ থাকলেন। হয়তো তারাও এই গল্পে প্রভাবিত হয়েছিলেন। তারপর একজন কর্মকর্তা ধীরে বললেন, তোমার উদ্দেশ্য ভুল ছিল না, কিন্তু এত বড় কাজ একা করা সহজ নয়। তোমার বাড়ির লোকেদের জানানো উচিত ছিল। মেঘনা মাথা নিচু করে নিল। আমার ভয় ছিল বাড়ির লোকেরা মানা করে দেবে। কর্মকর্তা বললেন, এখন আমাদের তোমার বাড়ির লোকেদের ডাকতে হবে। মেঘনা ধীরে মাথা নাড়ল। সে তার বাবার নম্বর পুলিশকে দিয়ে দিল। কিছুক্ষণ পর পুলিশ তাকে ফোন করল এবং পুরো ঘটনা জানিয়ে দ্রুত শ্মশানে আসতে বলল। প্রায় আধ ঘণ্টা পর একটি গাড়ি দ্রুতগতিতে সেখানে এসে থামল। সেখান থেকে একজন লোক এবং একজন মহিলা ঘাবড়ে গিয়ে নামলেন। তারা সরাসরি মেঘনার কাছে এলেন। হয়তো সারা রাস্তায় তারা বুঝতেই পারছিলেন না যে তাদের মেয়ে আসলে শ্মশানে কি করছে। যখন তারা পুরো গল্প জানতে পারলেন তখন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তার বাবা রাগ এবং বিস্ময়ের সাথে বললেন, তুই আমাদের জানালি না কেন? মেঘনা চুপ রইল। তার মা তাকে জড়িয়ে ধরলেন। হয়তো তারা বুঝতে পেরেছিলেন যে তাদের মেয়ে যা করেছে তা ভুল উদ্দেশ্যে করেনি। পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে বললেন, আপনার মেয়ে আইন ভাঙেনি, শুধু একটু তাড়াহুড়ো করেছে, কিন্তু সে যা করেছে তাতে মানবতা অবশ্যই আছে। এটি শুনে মেঘনার বাবার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং তারপর শ্মশানের দিকে তাকাতে লাগলেন। কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তা বললেন যে এখন শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। অভিজিৎ ও তার বন্ধুরা আবার প্রস্তুতিতে লেগে গেল। কাঠ সাজানো হলো এবং ধীরে ধীরে চিতা তৈরি হলো। মেঘনা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে সব দেখছিল। তার চেহারায় দুঃখ তো ছিলই, কিন্তু সাথে একটি অদ্ভুত শান্তিও দেখা যাচ্ছিল। হয়তো তার মনে হচ্ছিল যে সে তার কথা রাখার পথে এগোচ্ছে। কিন্তু সেই সময়ে অভিজিতের মনে এক ভিন্ন অনুভূতি জাগছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটির সাথে তার এই দেখা হওয়া কেবল একটি সংযোগ ছিল না, যেন ভাগ্য তাকে কোনো বিশেষ কারণে এখানে এনে দাঁড় করিয়েছে। আর কিছুক্ষণ পরেই যখন শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছিল, তখন মেঘনা ধীরে অভিজিতের দিকে তাকালো এবং খুব নিচু স্বরে তাকে এমন একটি কথা বলল যা অভিজিৎকে কিছুক্ষণের জন্য পুরোপুরি স্তব্ধ করে দিল। যাই হোক বন্ধুরা, সে কাপা গলায় বলল, আমাকে এখন বাড়ি যেতে হবে, কিন্তু যদি আমি থাকতে না পারি তবে কি আপনি এই শেষকৃত্য সম্পন্ন করিয়ে দেবেন? অভিজিৎ তার চোখের দিকে তাকালো। সেখানে ক্লান্তি, ভয় এবং বিশ্বাস তিনটি একসাথে দেখা যাচ্ছিল। অভিজিৎ কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, আপনি চিন্তা করবেন না, আপনি যা শুরু করেছেন তা অসম্পূর্ণ থাকবে না। মেঘনার বাবা মা পাশেই দাঁড়িয়েছিলেন, তারাও অভিজিতের কথা শুনে ফেলেছিলেন। মেঘনার মা মেয়ের হাত ধরলেন এবং বললেন যে এখন অনেক হয়েছে, বাড়ি চলো। কিন্তু মেঘনা যাওয়ার আগে একবার সেই বৃদ্ধ মহিলার চেহারার কাছে গেল। সে ধীরে মাথা ঝোঁকালো এবং চোখ বন্ধ করল। হয়তো সে মনে মনে ওনার কাছে ক্ষমা চাইছিল যে সে ওনার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারবে না। তারপর সে পিছিয়ে গেল। অভিজিৎ ও তার বন্ধুরা চুপচাপ সব প্রস্তুতিতে লেগে গেল। কাঠ ঠিকমতো সাজানো হলো, ঘি ও কর্পূর রাখা হলো এবং তারপর বিধি শুরু হলো। শ্মশানের পরিবেশ আবারও গম্ভীর হয়ে উঠল। কিছুক্ষণ পর চিতায় আগুন দেওয়া হলো। আগুন ধীরে ধীরে ছড়াতে লাগল এবং ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। অভিজিৎ সেই সময় চুপচাপ দাঁড়িয়ে আগুনের শিখার দিকে তাকাচ্ছিল। তার মনে অনেক রকম চিন্তা আসছিল। তার মনে হচ্ছিল পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা কেবল নিজের জন্য নয়, বরং কোনো অচেনা মানুষের জন্যেও এত বড় পদক্ষেপ নিতে পারে। মেঘনা কিছুটা দূরত্ব থেকে এসব দেখছিল। তার বাবা ও মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার তাড়াহুড়োতে ছিলেন, কিন্তু সে আরও কয়েক মুহূর্ত থাকতে চেয়েছিল। অবশেষে তার বাবা বললেন যে এখন চলতে হবে। মেঘনা যাওয়ার সময় অভিজিতের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে হাত জোড় করে ধীরে বলল, ধন্যবাদ, যদি আপনি না থাকতেন তবে হয়তো আমি আমার কথা রাখতে পারতাম না। অভিজিৎ হালকা হাসির সাথে মাথা নাড়ল। মেঘনা তার বাবা মায়ের সাথে সেখান থেকে চলে গেল। অভিজিৎ ও তার বন্ধুরা সেখানেই রয়ে গেল, কারণ এখন পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগল। অভিজিৎ তার বন্ধুদের ধন্যবাদ জানালো এবং তারাও নিজ নিজ বাড়ি চলে গেল। শ্মশানে এখন আবার সেই নিস্তব্ধতা ফিরে এলো। অভিজিৎ অনেকক্ষণ সেখানেই বসে রইল। তার বারবার মেঘনার কথা মনে পড়ছিল। কিছুক্ষণ পর সে ভাবল যে তার বাড়িও যাওয়া উচিত।
সে উঠল এবং বাইরের দিকে হাঁটতে শুরু করল। পথে তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হচ্ছিল আজ সে কোনো অচেনা মানুষের জন্য এমন কিছু করেছে যা হয়তো সারা জীবন মনে থাকবে। বাড়ি পৌঁছানোর পর তার পরিবারের লোকেরা তাকে জিজ্ঞেস করল দেরি কেন হল। অভিজিৎ তাদের পুরো গল্প বলল। সবাই অবাক হয়ে গেল। তার বাবা বললেন, বাবা, পৃথিবীতে এমন মানুষ খুব কম থাকে যারা কোনো অচেনার জন্য এত কিছু করে। ওই মেয়েটি নিশ্চয়ই আলাদা হবে। সেদিন রাতে অভিজিতের ঘুম আসতে দেরি হল। তার মাথায় বারবার সেই ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল। শ্মশানঘাট, অ্যাম্বুলেন্স, মেঘনার চোখের জল এবং তার সেই কথা। সে অনুভব করছিল যে ওই মেয়েটির ভেতর অনেক গভীরতা আছে। পরের দিন সকালে অভিজিৎ আবার শ্মশানে পৌঁছাল। তাকে তার দাদির অস্থিও নিতে হতো এবং সেই বৃদ্ধ মহিলারও। যখন সে সেখানে পৌঁছল, কিছুক্ষণ পর মেঘনাও চলে এলো। সে একাই এসেছিল, হয়তো তার বাবা মা তাকে আসতে দিয়েছিলেন। অভিজিৎ তাকে দেখেই হালকা হাসল। মেঘনা বলল, আমি ভেবেছিলাম হয়তো আপনি আসবেন। অভিজিৎ উত্তর দিল, আমিও এটাই ভেবেছিলাম যে আপনি অবশ্যই আসবেন। দুজন চুপচাপ অস্থি সংগ্রহ করল এবং তারপর কাছের নদীর দিকে হাঁটতে শুরু করল। সারা রাস্তা খুব একটা কথাবার্তা হল না, কিন্তু দুজনের মধ্যে এক অদ্ভুত বিশ্বাস গড়ে উঠেছিল। নদীর পাড়ে পৌঁছে তারা আগে অভিজিতের দাদির অস্থির বিসর্জন করল এবং তারপর সরস্বতীর অস্থিও জলে অর্পণ করল। যখন দুজনে জলে ফুল ভাসাল, তখন কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। বাতাস ধীরে ধীরে বইছিল এবং নদীর জল শান্ত ছিল। অভিজিৎ প্রথমবারের মতো অনুভব করল যে এই দেখা হওয়া হয়তো কেবল একটি সংযোগ ছিল না। ফেরার পথে দুজনের মধ্যে কিছুটা কথাবার্তা শুরু হলো। তারা একে অপরের সম্পর্কে জানল। মেঘনা কোথায় থাকে, অভিজিৎ কি করে, তার পরিবারে কে কে আছে। ধীরে ধীরে কথাবার্তা সহজ হয়ে গেল। সেই দিনের পর থেকে মাঝে মাঝে দুজনের ফোনে কথা হতে লাগল। শুরুতে কেবল খোঁজ খবর নেওয়া হতো, তারপর ধীরে ধীরে কথা দীর্ঘ হতে লাগল। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর হল। অভিজিতের মনে হতো মেঘনার চিন্তা বাকিদের চেয়ে আলাদা, আর মেঘনার মনে হতো অভিজিতের মতো মানুষ পাওয়া সহজ নয়। মাস গড়িয়ে গেল এবং বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল তা তারা নিজেরাও বুঝতে পারল না। 1 বছর পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হল। আজ তারা দুজনেই তাদের পরিবারের সাথে সুখী জীবন কাটাচ্ছে। মাঝে মাঝে যখন তারা পুরনো দিনগুলো মনে করে, তখন তাদের সেই সকালের কথা অবশ্যই মনে করে। শ্মশানের সেই দেখা হওয়া, একটি অচেনা প্রতিশ্রুতি এবং এমন একটি সিদ্ধান্ত যা দুই জীবনকে চিরদিনের জন্য জুড়ে দিল। সেদিন যদি অভিজিৎ সাহায্যের হাত না বাড়াত কিংবা মেঘনা মানবতার পথ না বেছে নিত, তবে হয়তো তাদের জীবনের গল্প এভাবে কখনো এক সুঁতে বাঁধা পড়ত না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক সবসময় কেবল রক্তের হয় না। অনেক সময় মানবতা এবং মন দিয়ে গড়া সম্পর্ক তার চেয়েও বড় হয়ে যায়। মেঘনার সাথে সরস্বতীর কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবুও সে ওনার শেষ প্রতিশ্রুতি রাখার জন্য সব কিছু সহ্য করে নিয়েছে। আর অভিজিতের সাথে মেঘনার কোনো সম্পর্ক ছিল না, তবুও সে কিছু না ভেবেই তার সবচেয়ে কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছে। তাই জীবনে অনেক সময় একজন প্রকৃত মানুষই সবচেয়ে বড় সম্পর্ক হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আপনি বলুন, যদি আপনি অভিজিতের জায়গায় হতেন, তবে কি একজন অচেনা মেয়ের এত বড় দায়িত্ব নিতেন? আর যদি আপনি মেঘনার জায়গায় হতেন, তবে কি কোনো অচেনা বৃদ্ধার কাছে কড়া কথা রাখার জন্য এত সাহস দেখাতেন? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনাদের এমন মন ছুঁয়ে যাওয়া গল্প ভালো লাগে, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের যত্ন নিন।